হ্যালো লিসনার্স, আপনারা শুনছেন ভূত এফএম, আর আমি রাজু আছি আপনাদের সাথে। আজকের রাতটা একটু অন্যরকম। আজকের গল্পটা আমাদের নিয়ে যাবে উপকূলীয় জেলা বরগুনায়। সাগরের উত্তাল ঢেউ আর নোনা বাতাসের সাথে সেখানে মিশে আছে এক চাপা কান্না। দিনের আলোয় যা প্রাকৃতিক ঢাল, রাতের আধারে তাই হয়ে ওঠে মৃত্যুকূপ। আজকের ইমেলটি পাঠিয়েছেন সুমন, ছদ্মনাম। সুমন সাহেব পেশায় একজন ডকুমেন্টারি মেকার। তিনি এবং তার টিম যা দেখেছিল তা বিজ্ঞানের সব যুক্তিকে দুমড়ে মুচড়ে দিয়েছে। চলুন সরাসরি চলে যাই বরগুনার সেই অভিশপ্ত ঝাউবনে। হ্যালো রাজু ভাই, আমি সুমন। ঘটনাটা বলার আগে একটা কথা বলি। বরগুনার স্থানীয় মানুষ একটা জায়গার নাম খুব সাবধানে নেয়, আর তা হলো ঝাউবন। আমি যখন প্রথম আমতলির এক জীর্ণ চায়ের দোকানে বসেছিলাম, তখন এক তামাটে চামড়ার বৃদ্ধ জেলে আমাকে বলেছিলেন, বাবা, ঝাউবনের রাইতে বাতাস বইলে বুঝবেন ওটা বাতাস না, ওটা অন্য কিছু। তখন কথাটা গায়ে মাখিনি। আমরা তিনজন ছিলাম, আমি, আমার ক্যামেরাম্যান রাশেদ আর লোকাল গাইড মুকুল। আমাদের প্ল্যান ছিল সিডর বা আইলার মতো দুর্যোগে এই ঝাউবন কিভাবে মানুষকে বাঁচায় তার উপর একটা ডকুমেন্টারি বানানো। নাম দিয়েছিলাম ঝাউবন, উপকূলের প্রাকৃতিক ঢাল। দিনের আলোয় জায়গাটা ছিল অপূর্ব। রাশেদ তো এক্সাইটেড হয়ে বলছিল, ভাই, ফুটেজ যা হচ্ছে না, একদম ন্যাশনাল জিওগ্রাফিক লেভেল। কিন্তু আমাদের গাইড মুকুলের মুখটা ছিল থমথমে। সূর্য ডোবার সাথে সাথে আকাশ যখন সিঁদুরে লাল থেকে ছাই রঙা হয়ে গেল, মুকুল ভাই আতকে উঠে বললেন, স্যার, আর না, মাগরিবের আজান পড়ার আগেই আমাদের মেন রোড ধরতে হবে, চলেন। আমরা শহরের মানুষ, ওনার কথায় পাত্তা দিলাম না। উল্টো বললাম, গধূলির এই আলোয় ড্রোন শটটা ভালো আসবে, আর একটু থাকি। কিন্তু মাগরিবের আজান শেষ হতেই সব কিছু বদলে গেল। হঠাৎ ঝাউবনের বাতাস একদম থেমে গেল। সাগরের পারে বাতাস থেমে যাওয়া অসম্ভব ব্যাপার। মনে হলো কেউ অদৃশ্য কাঁচের দেয়াল দিয়ে পুরো বনটা ঘিরে ফেলেছে। সেই পিনপতন নীরবতায় আমি আমার বুকের ধপধপ শব্দ শুনতে পাচ্ছিলাম। হঠাৎ একটা শব্দ, খসখস, শুকনো পাতার উপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাওয়ার শব্দ। রাশেদ ক্যামেরা ঘোরালো। নাইট ভিশন মোডে স্ক্রিনে দেখলাম গাছের ছায়াগুলো যেন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লম্বা। আর ঠিক আমাদের 10 গজ পেছনে একটা বিশাল ঝাউ গাছের আড়ালে কুচকুচে কালো দীর্ঘ একটা অবয়ব দাঁড়িয়ে, মাথাটা একপাশে কাত করা। কিছু বুঝে ওঠার আগেই সেই থেমে থাকা বাতাস আবার বইতে শুরু করলো। কিন্তু ভাই, সেই বাতাস ছিল গরম, ঠিক যেন মানুষের ভারী নিঃশ্বাস। আর সেই বাতাসের শোঁ শোঁ শব্দের ভেতর থেকে ভেসে এলো ডাক, সুমন, ও সুমন। আমার রক্ত হিম হয়ে গেল। এই জনমানবহীন জঙ্গলে আমাকে নাম ধরে ডাকার কেউ নেই। রাশেদ কাঁপা গলায় বলল, ভাই, কেউ আমার কানের কাছে ফিসফিস করে রাশেদ বলে ডাকছে। গাইড মুকুল তখন কানে আঙুল দিয়ে বিড়বিড় করছে, শুনবেন না, সাড়া দেবেন না, শুনলে শেষ। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। হাজার হাজার মানুষের চাপা কণ্ঠস্বর আমাদের ঘিরে ধরল। মনে হলো গাছগুলোই এক একটা মানুষ হয়ে গেছে। রাশেদ ভয়ে ফ্ল্যাশলাইট জ্বালাতেই যা দেখলাম তা আমি মৃত্যুর আগ পর্যন্ত ভুলব না। একটা আস্ত ঝাউ গাছ নড়ছে, তার ডালগুলো মানুষের হাতের মতো আমাদের দিকে এগিয়ে আসছে। মাটির নিচ থেকে বের হওয়া শিকড়গুলো দেখতে ভিজে যাওয়া মানুষের হাত পায়ের মতো। গাছের ছালগুলো পচে যাওয়া চামড়ার মতো ঝুলছে। মুকুল চিৎকার করে কেঁদে উঠল, এরা সিডরের সেই মানুষগুলো, জলোচ্ছ্বাসে যারা এখানে আটকা পড়ে মারা গিয়েছিল। গাছগুলো তাদের দেহ খেয়ে ফেলেছে, কিন্তু আত্মাগুলো ছাড়েনি। ওরা এখন আপনাদের সঙ্গ চায়। পুরো বন একসাথে আর্তনাদ করে উঠল। হাজার হাজার কণ্ঠস্বর মিলে একটা বাক্যই বলছিল, থাকো, আমাদের সাথে থেকে যাও। আমি আর কিছু না ভেবে দৌড় দিলাম। পেছনে রাশেদের একটা গগনবিদারী চিৎকার শুনলাম, আর ভারী কিছু আছড়ে পড়ার শব্দ। আমি একবারের জন্য পেছনে তাকিয়েছিলাম রাজু ভাই। দেখলাম শত শত কালো শিকড় রাশেদকে আছড়ে পিছড়ে মাটির নিচে টেনে নিয়ে যাচ্ছে। আর মুকুল, সে তখনও কানে হাত দিয়ে বসেছিল, যেন সে ওই বনেরই একটা অংশ হয়ে গেছে। পরদিন সকালে জেলেরা আমাকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করে। পুলিশ রাশেদ আর মুকুলকে খুঁজে পায়নি। রিপোর্টে লেখা হলো জোয়ারের টানে নিখোঁজ। আজও আমি বরগুনা যেতে পারি না। রাতে ফ্যানের বাতাসের শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হয় কেউ কানের কাছে ফিসফিস করে ডাকছে।
আচ্ছা রাজু ভাই, রাশেদ আর মুকুল কি এখনো আমাকে ডাকছে, নাকি কোনো এক ঝড়ের রাতে আমিও সেই ডাকে সাড়া দিয়ে ওই বনের একটা দীর্ঘ ঝাউ গাছ হয়ে যাব? উফ, লিসনার্স, জাস্ট ভাবুন সুমনের মানসিক অবস্থাটা। চোখের সামনে নিজের সহকর্মীকে মাটির নিচে তলিয়ে যেতে দেখা, এর চেয়ে ভয়াবহ আর কি হতে পারে? উপকূলের মানুষরা বিশ্বাস করে অপঘাতে মৃত আত্মারা অনেক সময় মুক্তি পায় না, তারা সঙ্গী খোঁজে। সেই ঝাউবন কি তবে সিডরের সেই অভিশপ্ত রাতের স্মৃতি আজও বহন করে চলেছে? আপনারা যারা শুনছেন, বরগুনার ওই দিকে কখনো গেলে সাবধান। বাতাস থেমে গেলে আর গরম হাওয়া বইলে ভুলেও পেছনে তাকাবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো অতিথি আর নতুন কোনো হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভয়ের সাথেই থাকুন। হ্যালো লিসনার্স, ঘড়ির কাঁটায় সময় এখন রাত গভীর, আর এই গভীর রাতে অন্ধকারের উপার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমি রাজু আছি আপনাদের সাথে। আজ আমাদের ইনবক্সে এমন একটি ইমেল এসেছে যা পড়ার পর আমার নিজেরও লোম দাঁড়িয়ে গেছে। ঘটনাটি খুব বেশি পুরনো নয়, আবার খুব নতুনও নয়, কিন্তু এর রেশ হয়তো আজীবন থেকে যাবে। যে লিসনার আমাদের কাছে এই ঘটনাটি পাঠিয়েছেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। চলুন সরাসরি চলে যাই সেই 2007 সালের এক অভিশপ্ত রাতে। হ্যালো ভাইয়া, ঘটনাটা আমার নিজের জীবনের। সালটা তখন 2007। আমার সবেমাত্র নতুন বিয়ে হয়েছে, নতুন বউ হিসেবে স্বামীর বাড়িতে এসেছি। সবকিছুই তখন নতুন, সবকিছুই মানিয়ে নিচ্ছি। আমাদের বাড়িটা ছিল গ্রামের দিকে, আর ঘরের ছাদ ছিল টিনের। সবকিছুই স্বাভাবিক চলছিল, সুখেই কাটছিল দিনগুলো। কিন্তু বিপত্তিটা ঘটল একদিন মধ্যরাতে। সেদিন খুব সম্ভবত রাত তখন 1:30 বা তার কাছাকাছি। গভীর ঘুমে আচ্ছন্ন পুরো বাড়ি। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমার স্বামী তখনও পাশে অঘরে ঘুমাচ্ছে, কিন্তু আমি একদম স্পষ্ট শুনতে পেলাম আমার মেঝো ভাসুরের কণ্ঠ। তিনি বাইরে থেকে আমার স্বামীর নাম ধরে ডাকছেন। তবে অদ্ভুত বিষয় হলো, ডাকটা ছিল মাত্র একবার। হ্যাঁ, মাত্র একবারই তিনি আমার স্বামীর নাম ধরে ডাকলেন। যুক্তি দিয়ে ভাবলে এত রাতে তো ওনার ডাকার কথা না, আর ডাকলেও কোনো জরুরি দরকারে অন্তত একাধিকবার ডাকবেন। কিন্তু সেই মুহূর্তে আমার যুক্তিবুদ্ধি সব যেন লোপ পেয়েছিল। ওই একটা ডাক মনে হলো আমাকে কোনো এক অদৃশ্য শক্তি চুম্বকের মতো টানছে। আমি নিজেকে আটকে রাখতে পারছিলাম না। বিছানা ছেড়ে আমি মন্ত্রমুগ্ধের মতো দরজার দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমার হাতটা ছিটকিনি খোলার জন্য বাড়াতেই পেছন থেকে একটা হাত আমাকে খপ করে ধরে ফেলল। আমার স্বামী। ওর ঘুম ভেঙে গেছে। ও আমাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এত রাতে তুমি দরজার দিকে কেন যাচ্ছ? আমি থমকে গেলাম, যেন ঘোর কাটল। বললাম, মেজো ভাই তোমাকে ডাকছেন, তুমি শুনতে পাওনি? আমার স্বামী অবাক হয়ে বলল, কই না তো, আমি তো কারো ডাক শুনতে পাইনি। আমি তখনও জিদ করছি দরজা খোলার জন্য, কিন্তু আমার স্বামী আমাকে ধমক দিয়ে থামিয়ে দিল। ও বলল, শোনো, যদি মেজো ভাই সত্যিই ডেকে থাকেন তাহলে আবার ডাকবেন, এখনই দরজা খুলো না, অপেক্ষা করো। আমি ভয়ে ভয়ে বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ কেটে গেল, কিন্তু আর কোনো ডাক এলো না। বাইরের পরিবেশ একদম নিস্তব্ধ। আমার স্বামী তখন বিছানা ছেড়ে উঠল। ওর ধূমপানের অভ্যেস ছিল, তাই সে দরজাটা খুলে বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। আর ঠিক তখনই আমাদের চোখের সামনে দিয়ে একটা লোমহর্ষক একটা দৃশ্য ঘটে গেল। সিগারেটটা টানতে টানতে আমার স্বামী হঠাৎ খেয়াল করলো আমাদের টিনের চালের উপর থেকে একটা মিশমিশে কালো বিড়াল নিঃশব্দে নিচে নেমে যাচ্ছে। বিড়ালটা নেমে অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। আমার স্বামীর খটকা লাগলো। সে হাতের সিগারেটটা ফেলে দিয়ে পা টিপে টিপে আমার মেঝো ভাসুরের ঘরের দিকে এগিয়ে গেল। আমাদের ঘর থেকে ওনার ঘরটা খুব কাছেই। সেখানে গিয়েও যা দেখলো তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। মেঝো ভাইয়ের ঘরের লাইট নেভানো, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। জানলা দিয়ে উকি দিয়ে দেখা গেল সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। কাউকে দেখে মনেই হলো না যে 1 মিনিট আগেও কেউ জেগেছিল বা বাইরে এসে ডাকতে পারে। আমার স্বামী আর কাউকে না ডেকে চুপচাপ ঘরে ফিরে এলো। দরজা বন্ধ করে দিয়ে আমরা শুয়ে পড়লাম। কিন্তু বিশ্বাস করুন ভাইয়া, সেই রাতে আমার আর এক ফোঁটাও ঘুম আসেনি। শরীরটা অস্বাভাবিকভাবে ঘামছিল, আর কানে বাজছিল সেই একবার নাম ধরে ডাকার শব্দটা। পরদিন সকালে ভোরের আলো ফোটার পর আমার স্বামী সবার আগে মেজো ভাইয়ের কাছে যায়। তাকে জিজ্ঞেস করে, ভাইজান, কাল রাতে কি তুমি আমাকে ডেকেছিলে? মেজো ভাই অবাক হয়ে উত্তর দিলেন, না তো, আমি তো কাল রাতে ডাকিনি, আমি তো সেই কখন ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে ভাইয়া, আমার প্রশ্ন একটাই, কাল রাতে যদি মেজো ভাই না ডেকে থাকেন তাহলে সেই হুবহু মেজো ভাইয়ের কণ্ঠে ডাকটা দিল কে? আর কেনই বা সেই ডাক শুনে আমি চুম্বকের মতো দরজার দিকে যাচ্ছিলাম? এটা কি শুধুই আমার মনের ভুল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো অশরীরী রহস্য? উফ,
লিসনার্স, ঘটনাটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? গ্রামের মুরব্বীরা একটা কথা বলেন, নিশি ডাক। এই ডাকে নাকি মানুষ একবারই সাড়া দেয়, আর যে সাড়া দিয়ে ঘর থেকে বের হয় তার আর ফেরা হয় না। ভাবি কি তবে সেই নিশি ডাক শুনেছিলেন? ভাগ্যি সোনার স্বামী তাকে আটকে দিয়েছিলেন আর বলেছিলেন দ্বিতীয় ডাকের জন্য অপেক্ষা করতে। হয়তো ওই বুদ্ধিটাই সেদিন ওনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে। আর সেই কালো বিড়াল, সে কি কোনো সংকেত ছিল, নাকি সেই অশরীরী শক্তিই বিড়ালের রূপ ধরে চলে গেল? আপনাদের কি মতামত? ঘটনাটা কি আপনাদের সাথেও কখনো ঘটেছে? আমাদের ইমেইল করে জানান। হ্যালো লিসনার্স, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত এখন গভীর। আর এই গভীর রাতে ভয়ের দুনিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাজু। আপনারা শুনছেন ভূত এফএম। কলকাতা শহরটাকে আমরা বলি সিটি অফ জয়, কিন্তু এই শহরের অলিগলিতে, বিশেষ করে উত্তর কলকাতার পুরনো নোনাধরা দেওয়ালগুলোর পেছনে লুকিয়ে আছে হাজারো সিটি অফ ফিয়ার। সেখানকার এক একটা ইঁট যেন এক একটা চাপা ইতিহাস। আজ আমাদের কাছে যে ইমেলটা এসেছে সেটা কলকাতারই এক বনেদি বাড়ির গল্প। বাড়িটার নাম নীলকুঠি। ইমেলটা পাঠিয়েছেন সায়নী, নাম পরিবর্তিত। তিনি লিখছেন, সেই বাড়িটা ছেড়ে আসার পরেও নাকি অভিশাপটা তাদের পিছু ছাড়েনি। চলুন সরাসরি চলে যাই সায়নীর কথায়। হ্যালো রাজু ভাই, ঘটনাটা আমার আর আমার স্বামী অনিমেষের সাথে ঘটেছিল মাসখানেক আগে। অনিমেষ অনেক বছর বিদেশে ছিল। দেশে ফিরেও ঠিক করে ওদের পৈতৃক সম্পত্তি উত্তর কলকাতার সেই বিখ্যাত নীলকুঠি বিক্রি করে দেবে। রায়বাড়ির দাপট এককালে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়াতো, কিন্তু আজ সেখানে শুধুই শ্যাওলা আর ধুলোর আস্তরণ। প্রথম দিন যখন আমরা নীলকুঠিতে পা রাখলাম, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। বাড়িটার গুমোট ভাব আর বড় বড় খিলানগুলো দেখে আমার শুরু থেকেই দম বন্ধ লাগছিল। মনে হচ্ছিল ওই অন্ধকার বারান্দাগুলোর আড়ালে কেউ যেন লুকিয়ে আছে। সন্ধ্যের দিকে অনিমেষ ঠাকুর দালানে দাঁড়িয়ে পুরনো দিনের গল্প করছিল। হঠাৎ আমার মনে হলো দালানের ওপারে একটা অন্ধকার ঘুপচি ঘরের জানলা দিয়ে কেউ একদৃষ্টে আমাদের দেখছে। ঠিক তখনই কানে এলো একটা শব্দ, ঝনঝন, যেন কেউ পায়ে ভারী মল বা নুপুর পরে দ্রুত হেঁটে চলে গেল। অনিমেষকে বললাম, ও হেসে উড়িয়ে দিল, বলল, পুরনো বাড়ি, ইঁদুর বাদুর হবে হয়তো। কিন্তু আসল বিভীষিকা শুরু হলো মাঝরাতে। গভীর ঘুমে আচ্ছন্ন আমি। হঠাৎ নাকে একটা তীব্র গন্ধে আমার ঘুম ভেঙে গেল। পচা গন্ধ নয় রাজু ভাই, এটা ছিল উগ্র ধুনো আর চন্দনের মিশ্রিত এক প্রাচীন সুগন্ধ, যা সচরাচর বনেদি বাড়ির পুজোয় পাওয়া যায়। চোখ মেলে দেখি পাশে অনিমেষ নেই। আমি বিছানা ছেড়ে বারান্দায় এলাম। চাঁদের আলোয় বাড়িটাকে অদ্ভুত মায়াবী আর ভয়ানক লাগছিল। হঠাৎ নিচতলার বৈঠকখানা থেকে একটা শব্দ ভেসে এলো, গ্রামোফোনের গান। কোনো এক বিস্মৃত যুগের সুর বাজছে সেখানে। আমি মন্ত্রমুগ্ধের মতো সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। দেখলাম বৈঠকখানার দরজা খোলা। ভেতরে দাউ দাউ করে জ্বলছে একটা ঝাড় লণ্ঠন, অথচ ওটা তো বহু আগেই অকেজো হয়ে গিয়েছিল। আর সেই আলোর নিচে বিশাল এক আয়নার সামনে দাঁড়িয়ে আছে এক নারী মূর্তি। তার পরনে লাল পাড় গরদ শাড়ি, কপালে বড় সিঁদুরের টিপ, গা ভর্তি ভারী সোনার গয়না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আয়নায় তার কোনো ছায়া বা প্রতিবিম্ব নেই। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। আস্তে আস্তে সেই নারী মূর্তি আমার দিকে ঘুরল। উফ, সেই দৃশ্য আমি জীবনে ভুলব না। তার চোখ দুটো কয়লার মতো কালো, কিন্তু মনি নেই। সেই কালো গর্ত থেকে টপ টপ করে তাজা রক্ত গড়িয়ে পড়ছে গাল বেয়ে। সে আমার দিকে তাকিয়ে হাড় হিম করা গলায় ফিসফিস করে বলল, এবারের গয়না আমি কাউকে নিতে দেব না, তোকেও না। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখল। আমি চিৎকার করে ঘুরে তাকালাম। দেখি অনিমেষ, আর সাথে সাথেই সব অন্ধকার। কোনো আলো নেই, কোনো গান নেই। অনিমেষ অবাক হয়ে বলল, কি হয়েছে সায়নী, তুমি অন্ধকারে এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি কোনো মতে উপরে চলে এলাম। পরদিন সকালেই আমরা সিদ্ধান্ত নিলাম এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। যাওয়ার আগে অনিমেষ পুরনো একটা সিন্দুক খুলে কিছু জরুরি দলিল নেওয়ার জন্যে। সিন্দুকের একদম নিচে আমরা দেখতে পেলাম একটি সোনার নুপুর, আর তাতে তখনও লেগে আছে তাজা রক্ত।
ঠিক তখনই সারা বাড়ি কাঁপিয়ে এক কান ফাটানো অট্টহাসি শোনা গেল। আমি ভয়ে তাকালাম দেওয়ালে টাঙানো নীলমণি রায়ের বিশাল তৈলচিত্রের দিকে। আমার মনে হলো ছবির চোখ দুটো জীবন্ত হয়ে নড়ছে। সেই শীতল ফিসফিসানি আবার কানে এলো, বাড়িটা ছাড়লি, কিন্তু আমার অভিশাপ তো সাথে নিয়ে চললি। আমরা দৌড়ে গাড়িতে উঠলাম। গাড়ি যখন গলির বাইরে বেরিয়ে আসছে, আমি শেষবারের মতো পিছনে তাকালাম। রাজু ভাই, আমি স্পষ্ট দেখলাম ছাদের কার্নিশে সেই রক্তমাখা নারী মূর্তি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে। আমার শরীর ঘামছিল। আমি জল খাওয়ার জন্যে গাড়িতে বসে আমার হ্যান্ডব্যাগটা খুললাম, আর ব্যাগ খুলতেই আমার হৃদস্পন্দন থমকে যাওয়ার উপক্রম হলো। ব্যাগের ভেতর ঠিক আমার মেকআপ বক্সের পাশেই পড়ে আছে সেই সিন্দুকের রক্তমাখা নুপুরটা। আমরা বাড়ি ছেড়েছি ঠিকই, কিন্তু সেই ছায়া, সেই অভিশাপ আজও আমাদের সাথে ঘুরছে। মাই গড! লিসেনার্স, সায়নীর এই অভিজ্ঞতা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? পুরনো দিনের মানুষরা বলতেন, কিছু কিছু জিনিসের ওপর মৃতদের এমন মায়া থাকে যে মৃত্যুর পরেও তারা সেটা আগলে রাখে। সেই নারী মূর্তি কি তবে রায়বাড়ির কোনো পূর্বপুরুষ, যে তার গয়নার লোভে সায়নীকে ছাড়েনি? আর ওই নুপুরও, যেটা সিন্দুক থেকে সায়নীর ব্যাগে চলে এলো, ওটা কি কোনো ওয়ার্নিং, নাকি মৃত্যুর পরোয়ানা? আপনারাও যদি এমন কোনো ভুতুড়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন, আমাদের লিখে জানান। আমাদের ইমেল অ্যাড্রেস হলো। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, কারণ কে জানে, হয়তো আপনার পাশের ঘরের অন্ধকার কোণ থেকেও কেউ এক দৃষ্টে আপনার দিকে তাকিয়ে আছে। হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন ভূত এফএম। ইতিহাস বইয়ের পাতায় আমরা অনেক আবিষ্কারের কথা পড়ি, মহেঞ্জোদারো, হরপ্পা কিংবা মিশরের মমি। কিন্তু আপনারা কি জানেন, ইতিহাসের এমন কিছু অধ্যায় আছে যা ইচ্ছাকৃতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে? এমন কিছু সত্য যা জানলে মানবদেহের প্রতি আমাদের ধারণাই বদলে যাবে। আজ আমরা আপনাদের নিয়ে যাব 1921 সালে অবিভক্ত ভারতের এক দুর্গম প্রান্তে। জায়গাটার নাম বেলুচিস্তানের খারান মরুভূমি। সালটা 1921, ব্রিটিশ আমল। খারান মরুভূমির সীমান্তে এক অজানা পাহাড়ি গ্রাম। দিনের বেলা সূর্য এখানে আগুনের মতো জ্বলে, আর রাত নামলে নেমে আসে এক মৃত্যুশীতল নিস্তব্ধতা। স্থানীয়রা এই পাহাড়কে এড়িয়ে চলে। তারা এর নাম দিয়েছে নিঃশ্বাসহীন পাহাড়। তাদের বিশ্বাস, রাতে এখানে এলে মানুষের শ্বাস ভারী হয়ে যায়, বুক ধড়ফড় করে। সেবার পাহাড়ের গায়ে মাটি কাটতে গিয়ে শ্রমিকরা আবিষ্কার করল অদ্ভুত এক পাথরের দেওয়াল। তার গায়ে খোদাই করা এমন সব লিপি যা এই পৃথিবীর কোনো ভাষার সাথে মেলে না। খবর পেয়ে ছুটে এলেন তৎকালীন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ ডক্টর হ্যারল্ড ম্যাকফারসন। তিনি ভাবলেন হয়তো সাধারণ কোনো পুরনো বসতি, কিন্তু তিনি জানতেন না তিনি আসলে প্যান্ডোরার বাক্স খুলতে চলেছেন। পাহাড়ের ভেতর থেকে উন্মোচিত হল একটি গোপন কক্ষ। মশাল আর লণ্ঠনের আলো যখন সেই কক্ষের ভেতরে পড়ল, ডক্টর ম্যাকফারসন এবং তার দলের সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। সেখানে মেঝের ওপর বসে আছে একটি মানব কঙ্কাল। না, শুয়ে নেই, পদ্মাসনে বসা, যেন গভীর ধ্যানে মগ্ন। তার হাড়ের ওপর শুকিয়ে যাওয়া চামড়া, কিছু মাংসপেশি, এমনকি মাথার চুলও স্পষ্ট। চারপাশে ছড়িয়ে আছে অদ্ভুত সব মাটির পুতুল, ধাতব কলস আর দেওয়ালে আঁকা মানুষের ছবি, যাদের মাথার পেছনে গোল আলোর আভা, ঠিক যেন দেবদূত। খনন চলল। একে একে মোট 10টি কঙ্কাল পাওয়া গেল। সবার মুখ উত্তর পূর্ব দিকে, সবার চোখের কোটর খোলা, যেন তারা অনন্তকাল ধরে কিছু একটার দিকে তাকিয়ে আছে। সবচেয়ে হাড়হিম করা বিষয় কি জানেন? কার্বন ডেটিং বা সাধারণ লজিক অনুযায়ী এদের পচে গলে যাওয়ার কথা, কিন্তু বাতাস লাগার পরেও এদের শরীর ভাঙল না, যেন সময় এদের স্পর্শ করার সাহস পায়নি। ডক্টর ম্যাকফারসন তার ডায়েরিতে কাঁপে কাঁপে হাতে লিখলেন, এরা যেন মৃত্যুকে অতিক্রম করে বসে আছে। 1922 সালের ফেব্রুয়ারিতে এই রিপোর্ট লন্ডনে ব্রিটিশ রয়্যাল সোসাইটিতে পাঠানো হয়। কিন্তু তারপর নেমে আসে এক গভীর গোপনীয়তার চাদর। হঠাৎ ওপর মহল থেকে নির্দেশ এলো, সব বন্ধ করো। খনন কাজ থামিয়ে দেওয়া হলো। পাহাড়ের সেই গুহার মুখ সিমেন্ট দিয়ে চিরতরের জন্য সিল করে দেওয়া হলো। বলা হলো, এই এলাকা নিষিদ্ধ।
কিন্তু কেন? কি ছিল সেই রিপোর্টে? ডক্টর ম্যাকফারসন 1924 সালে হঠাৎ করেই তার সফল কেরিয়ার ছেড়ে দেন। তিনি কি ভয় পেয়েছিলেন, নাকি এমন কিছু জেনে ফেলেছিলেন যা মানুষের জানার কথা নয়? লন্ডনের এক সাক্ষাৎকারে তিনি শুধু একটি কথাই বলেছিলেন, কিছু জিনিস মানুষের জানা উচিত নয়। আজও বেলুচিস্তানের সেই নিঃশ্বাসহীন পাহাড়ের আশেপাশে রাতে কেউ থাকে না। স্থানীয়রা দাবি করে পূর্ণিমার রাতে পাহাড়ের গা থেকে অদ্ভুত আলো বের হয়, আর কান পাতলে শোনে যায় পাহাড়ের ভেতর থেকে ভেসে আসছে সমবেত মন্ত্রোচ্চারণের শব্দ, ওম বা এমন কোনো আদিম ধ্বনি। লিসেনার্স, প্রশ্নটা আপনাদের কাছে, এটা কি কোনো হারিয়ে যাওয়া সভ্যতা যারা মৃত্যুকে জয় করার মন্ত্র জানত, নাকি আমরা মানুষরা আসলে নিজেদের ক্ষমতার কিছুই জানি না? নাকি ইতিহাস ইচ্ছাকৃতভাবে আমাদের অন্ধকারে রেখেছে যাতে আমরা সেই নিষিদ্ধ ক্ষমতার খোঁজ না পাই? সেই 10টি কঙ্কাল কি আজও সিমেন্ট করা দেওয়ালের ওপাশে ধ্যানে বসে আছে, অপেক্ষায় আছে কোনো এক নির্দিষ্ট সময়ের? আপনার মতামত আমাদের জানান। কে জানে, হয়তো আপনার ভাবনাই খুলে দিতে পারে ইতিহাসের বন্ধ এই দরজা। হ্যালো, কেমন আছেন সবাই? ঘড়ির কাঁটা বলছে এখন গভীর রাত, আর এই সময় তো শুরু হয় আমাদের ওপার বাংলার রহস্য আর এপার বাংলার ভয়ের সংমিশ্রণ। আমি আর যে রাজু ফিরে এসেছি আপনাদের প্রিয় শো নিয়ে। আজকের মেলটা কিন্তু একটু অন্যরকম। এতে ভয় যতটা না আছে, তার চেয়ে বেশি আছে এক অদ্ভুত অলৌকিক প্রাপ্তি আর নিয়তির খেলা। তবে গল্পে যাওয়ার আগে একটা ছোট্ট ডিসক্লেমার। এই গল্পে বর্ণিত সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক। কোনো রূপ কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া লেখকের উদ্দেশ্য নয়। পাঠকদের কাছে অনুরোধ, তারা যেন কেবলমাত্র আনন্দ লাভের জন্য রচনাটি পাঠ করেন। তাহলে আর দেরি কেন, লাইটটা নিভিয়ে দিন, হেডফোনটা কানে লাগিয়ে নিন। আজকের গল্প অঘরীর আশীর্বাদ। গ্রামের ধুলোমাখা পথ পেরিয়ে দাদুর বাড়ির গেটে যখন গাড়িটা থামল, তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। রাজ গাড়ি থেকে নামতেই এগিয়ে এলেন সরকার মশাই। প্রায় 28 বছর পর এই চৌধুরী বাড়িতে কেউ পা রাখল। সরকার মশাইয়ের মুখে এক চিলতে হাসি, কিন্তু রাজের মনটা বড় ভারাক্রান্ত। বাড়িটা বিশাল, কিন্তু বড় একা। ঘুরতে ঘুরতে রাজের চোখ পড়ল একটা জানলার দিকে। সেখানে একজোড়া নারী পুরুষ তাদের ছোট্ট বাচ্চাটাকে কি যত্ন করেই না খাইয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখে রাজের চোখ ঝাপসা হয়ে এলো। ওর কোটিপতি বাবা মায়ের কাছে সব আছে, শুধু রাজের জন্য সময়টুকু নেই। মা ব্যস্ত কিটি পার্টিতে, বাবা ব্যস্ত ব্যবসায়, অথচ এই দরিদ্র মা বাবা সন্তানকে আগলে রেখেছে পরম স্নেহে। রাজ আসলে বড্ড একা, ভীষণ একা। রাজ এখানে এসেছে একটা বিশেষ উদ্দেশ্যে। সে একজন রিপোর্টার। এখান থেকে 5 কিলোমিটার দূরের শ্মশানে অঘরীদের ডেরা, তাদের নিয়েই তার রিপোর্ট। কিন্তু বাড়ির কেউ তা জানে না। দুপুরে ভুরি ভোজের পর রাজ নিজের ঘরে এলো। ব্যাগটা আলমারিতে রাখতে যাবে, ঠিক তখনই ওপর থেকে একটা ছবি খসে পড়ল ওর পায়ের কাছে। ছবিটা হাতে নিতেই রাজের হৃৎস্পন্দন বেড়ে গেল। এটা ওর মায়ের বিয়ের ছবি, কিন্তু কিন্তু পাত্র তো ওর বাবা নয়, অন্য কেউ। পাশে দাদু আর সরকার মশাই দাঁড়িয়ে। পাগলের মতো আলমারিটা ঘাঁটতে শুরু করলো রাজ। হাতে উঠে এলো একটা পুরনো কোর্ট পেপার, ডিভোর্স পেপার। লোকটার নাম কমল দাস। আরও অবাক করা বিষয়, বিয়ে আর ডিভোর্সের মাঝে তফাৎ মাত্র 2 দিনের। রাজের হাত কাঁপছে। মাকে ফোন করতে গেল, কিন্তু নেটওয়ার্ক নেই। ঠিক তখনই ঘরে ঢুকলেন সরকার মশাই। রাজ ছবিটা বাড়িয়ে ধরে বলল, শান্ত হও রাজ। তোমার মায়ের বিয়ের দিন তোমার বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকে বাঁচাতে সাময়িকভাবে এই গ্রামেরই ছেলে কমল দাসের সাথে তোমার মায়ের বিয়ে দেওয়া হয়েছিল। কয়েকদিন পরের কথা, শিবরাত্রির রাত। গ্রামের সবাই যখন পুজোয় ব্যস্ত, রাজ তখন পা বাড়ালো সেই অঘরীদের আস্তানার দিকে। গ্রাম থেকে কেউ ওর সাথে যেতে রাজি হয়নি। শ্মশানের নাম শুনলেই তারা ভয়ে সিটিয়ে থাকে। শ্মশানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা পেরিয়ে গেছে। চারিদিক নিকষ কালো অন্ধকার। রাজ টর্চ জ্বালিয়ে এগোচ্ছে। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়ল রাজ। হাতের টর্চটা ছিটকে গিয়ে ভেঙে চুরমার। এখন শুধুই অন্ধকার। রাজ হাতড়ে হাতড়ে এগোতে লাগলো। দূরে, বহু দূরে একটা আগুনের শিখা দেখা যাচ্ছে।
ঠিক সেই মুহূর্তেই এক গমগমে কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে, অঘরী, ইকো সহ ভারী গলায়, রাজ, সামনে আয়। মন্ত্রমুগ্ধের মতো রাজ এগিয়ে গেল আগুনের কুণ্ডের সামনে। বসে আছেন এক অঘরী, জটজুটধারী, কপালে ভস্ম, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। রাজ ভালো করে তাকাতেই ওর পায়ের তলার মাটি সরে গেল। হে ভগবান, এ তো সেই কমল দাস যে বহু বছর আগে তার মাকে বিয়ে করেছিল। রাজ কোনো কথা বলতে পারল না, সম্মোহিতর মতো বসে পড়ল পাথরের বেদিতে। তার দু হাত আপনা আপনি জড়ো হয়ে গেল শ্রদ্ধায়। তোর মন আর আত্মা পবিত্র, তাছাড়া তুই আমার ছেলে, তাই তোকে এখানে টেনে এনেছি। মানেটা কি? বিয়ের দুদিন পরেই তো ডিভোর্স হয়েছিল, আর তার 4 বছর পর আমার জন্ম। আমি আপনার ছেলে হই কি করে? আমি অগ্নি সাক্ষী করে তোর মাকে বিয়ে করেছিলাম রাজ, কিন্তু তোর মা তো পঞ্চদেবতাকে সাক্ষী রেখে আমায় ত্যাগ করেনি। তাই আধ্যাত্মিক মতে তুই আমার ক্ষেত্রজ সন্তান। আমার সমস্ত পুণ্য, জ্ঞান আর শক্তির একমাত্র উত্তরাধিকারী তুই। আজ আমি তোকে এমন শক্তি দেব যা অর্জন করতে তপস্বীদের যুগ কেটে যায়। প্রবল ঝড়ের শব্দ, বিদ্যুতের কর্কর আওয়াজ, ইলেকট্রিক হাম সাউন্ড। কমল দাস রাজের মাথায় হাত রাখলেন। মনে হলো 1000 ভোল্টের বিদ্যুৎ রাজের শিরদাঁড়া দিয়ে নেমে গেল। সহ্য করতে না পেরে রাজ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। যখন জ্ঞান ফিরল তখন চারপাশ শান্ত। রাজ উঠতে গিয়ে পাথরের বেদিতে হাত রাখল। সামান্য চাপ, আর তাতেই পাথরটা বিস্কুটের মতো গুড়িয়ে গেল। রাজ অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো। অন্ধকার থাকা সত্ত্বেও সে স্পষ্ট দেখতে পাচ্ছে মাটির ওপর দিয়ে এক সারি পিঁপড়ে হেঁটে যাচ্ছে। বহু দূরে, প্রায় 3 গ্রাম পরে একটা কুকুর ডাকল। রাজ বুঝতে পারল কুকুরটা বলছে একটু পরেই ঝড় আসবে। রাজ বাড়ির দিকে ছুটল, কিন্তু এ কি? তার পা মাটিতে ঠেকছে না, সে হাওয়ায় ভাসছে। পুকুরের ওপর দিয়ে সে দৌড়ে এলো, কিন্তু জল তাকে স্পর্শ করল না। আর তার চারপাশে বাতাসে ভেসে বেড়াচ্ছে অসংখ্য চেনা অচেনা মানুষের আত্মা। তারা যেন রাজকে অভিবাদন জানাচ্ছে। রাজ হাসল। সেই একাকিত্বের কান্না আর নেই। সে বুঝতে পারল তার জীবনের উদ্দেশ্য আজ থেকে বদলে গেছে। সে আর একা নয়, সে অদ্বিতীয়। অঘরীর আশীর্বাদে আজ রাজের নবজন্ম হল। উফ, ভাবুন তো একবার, হঠাৎ করে যদি এমন সুপার পাওয়ার আপনি পেয়ে যান, কি করবেন? রাজ কি পারবে এই শক্তি দিয়ে মানুষের ভালো করতে, নাকি এই শক্তি তার বিপদ ডেকে আনবে? সেটা না হয় রাজের ওপরেই ছেড়ে দেওয়া যাক। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই মেল করে জানাবেন।